Okay, guys, assalamualaikum. Chemistry 1, chapter 1, first chapter. আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আজকে আমরা এই চ্যাপ্টারটা কভার করব। ওকে, যখনই একটু বোরিং লাগা শুরু করবে বা যখনই একটু মনে হবে না টায়ার্ড হয়ে গেছি, লেট মি নো, আমি তখন একটু ব্রেক নেব। ওকে, আচ্ছা, chemistry 1, matter, energy and the origins of the universe. Well, but before that I have a question to you. First question, সবার উত্তর দিতে হবে, anything that comes to your mind, যা মাথায় আসবে তাই বলবে। ওকে, what is chemistry to you? To you, তোমার কাছে chemistry কি? Think for 10 seconds. This slide looks like you're here. Where did you get this slide? Okay. What is chemistry to you? Anything else that you want to add? The study of chemicals. Chemistry. তোমার কাছে anything. Very tough subject, good one, sir. I like it. আমার কাছে very tough subject. তোমার কাছে কি চিন্তা করো, স্যার? anything? Okay, reactions. Okay, perfect. Madam, what is chemistry to you? Same chemical reaction, like that. Two things or more to one place and reaction. Close. Okay. Shuma, nice, interesting. Reaction, very tough subject. যে সবচেয়ে পছন্দ হয়েছে আমার অ্যান্সারটা। ঠিক আছে, এরপর একজন বই মুখস্থ করছে, আরেকজন বই মুখস্থ করছে হালকা। আমার কাছে কেমিস্ট্রি কি জানো? খুব সিম্পল। আমার কাছে কেমিস্ট্রি হচ্ছে কুকিং, রান্না বান্না হচ্ছে আমার কাছে কেমিস্ট্রি। If you know how to cook, well, you are a chemist. তোমাদের বাসায় যিনি রান্না করেন সে একজন কেমিস্ট। হ্যাঁ, সে হয়তো আমার মতো ডিগ্রিধারী কেমিস্ট না, বাট সে একজন কেমিস্ট। কিভাবে বলতো? Because they know how much amount to give. Well, it's not only about amount. Basically, when you are basically mixing certain things together, তুমি যখন একটা জিনিস বানাইতে চাও তখন তুমি সার্টেন জিনিস মিক্স করো, রাইট? যেমন ফর এক্সাম্পল, আমাদের মনে হয় সবারই একটা জিনিস খুব কমন পছন্দ বাংলাদেশে, সেটা হচ্ছে কি বিরিয়ানি, রাইট? এই যে পছন্দ করি না, কোনো ডিবেট করে কাচ্চি বিরিয়ানি, তেহারি, চিকেন বিরিয়ানি, পোলাও, রোস্ট, সো অন এন্ড অন, ঠিক না? এই আইটেমগুলো আমাদের পছন্দ। বাট হ্যাভ ইউ এভার থট দ্যাট এই বিরিয়ানিটা বানাইতে কি কি লাগে? কতগুলো আইটেম একসাথে মিক্স করে ওটাকে হিট করতে হয়, এরপর ওটা কুক হয়, রাইট? এরপর অনেকগুলো স্টেপ আছে এটা, রাইট? যেমন ফর এক্সাম্পল চিকেন বিরিয়ানি রান্না করতে অনেকে যেটা করে, আগে চিকেনটাকে কুক করে নেয়, এরপর রাইসটাকে আলাদা কুক করে, এরপরে একটু রাইস দেয়, এরপরে চিকেন দেয়, আবার রাইস দেয়, মিক্স মানে ওটাকে আবার হিট করে, রাইট? একটু দমে রাখে, এরপর এটাকে মিক্স করে খায়। So many steps, so many mixtures, অনেক কিছু অ্যাড করা হয়, রাইট? ঠিক কেমিস্ট্রিটা to make a certain thing, you mix certain things, right? যে রিঅ্যাকশনের কথা তোমরা বলছো, সেই রিঅ্যাকশনটাই এভাবেই হয়, রাইট? কিন্তু আমরা যদি বইয়ের ভাষায় কথা বলি, তবে একজন মুখস্থ বলছে, chemistry is basically the study of matter
its composition, structure, and properties. So most of it known as আমার কোয়েশ্চেনটা কি ছিল, তোমার কাছে কেমিস্ট্রি কি? the same thing. শিওর আমার কাছে এটা না, you know. আচ্ছা, সো তুমি একটা ম্যাটারের ওটাকে স্টাডি করবা, ওটার প্রপার্টিজ নিয়ে কথা বলবা, ওটার স্ট্রাকচার নিয়ে কথা বলবা, তাতে যে কম্পোজিশন গুলো আছে ওটা দিয়ে কি করা সম্ভব সেটাই হচ্ছে কেমিস্ট্রি। উই বেসিক্যালি ট্রাই টু স্টাডি সার্টেন এলিমেন্টস হতে পারে, কম্পাউন্ডস হতে পারে, যে কোনো একটা ম্যাটারকে আমরা স্টাডি করি, রাইট? দ্যাট ইজ কেমিস্ট্রি, রাইট? আচ্ছা, নাও কামস ম্যাটার। হোয়াট ইজ আ ম্যাটার? ম্যাটার জিনিসটা কি? যেমন আমি যদি এই ক্লাসরুমের কথা বলি, এই ক্লাসরুমে একটা এসি আছে তোমাদের মাথার উপরে, রাইট? সুন্দর বাতাস পাচ্ছ। এইটা কিন্তু এই ক্লাসরুমের একটা স্পেসিফিক স্পট, একটা এরিয়া অকুপাই করে আছে। এই জিনিসটা যদি এখানে না থাকতো তাহলে কিন্তু ক্লাসরুমে আর একটা স্পেস বেশি হতো। এই টেবিলটা, এই চেয়ারটা, এই টিভিটা, এই পোডিয়ামটা, তোমরা যে চেয়ারগুলোতে বসে আছো, এই সবগুলোই হচ্ছে ম্যাটার। Because anything that occupies a space and has a weight, এর একটা weight আছে, mass আছে, এবং যেটা একটা স্পেসিফিক একটা পোরশনকে এলিমিনেট করে দিচ্ছে, রাইট? একটা এরিয়াকে এলিমিনেট করে দিচ্ছে, সেটাই হচ্ছে exactly mass. I don't think I have to explain that to you. I think you know what is mass, right? Okay. So these were some very simple definitions, but now comes the types of matter. Key types of matter are in chemistry. Well, there are two different kinds. Number one is pure substances, and the second one is mixtures. Okay. Pure substances কোনগুলো? Pure substances হচ্ছে the ones যেটা শুরু থেকে শেষ পর্যন্ত, রাইট? পুরো যে জিনিসটা আছে শুরু থেকে শেষ পর্যন্ত একদম সেম থাকে। কিভাবে সেম থাকে? ফিজিক্যাল, যত ধরনের ফিজিক্যাল প্রপার্টিজ আছে, যেমন সে একটা জিনিসের রং কালো, এটা শুরু থেকে শেষ পর্যন্ত কালো থাকে। একটা জিনিসের রং হলুদ, এটা শুরু থেকে শেষ পর্যন্ত ওই রংটাই থাকে, রাইট? ফিজিক্যাল এন্ড কেমিক্যাল প্রপার্টিজ শুরু থেকে শেষ পর্যন্ত একদম সেম থাকে। কেমিক্যাল প্রপার্টিজ কি? আচ্ছা, ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টিজ এর মিনিং কি করে আসছে, বাট জাস্ট আন্ডারস্ট্যান্ড ইট, শুরু থেকে শেষ পর্যন্ত থ্রু আউট সেম, কোনো চেঞ্জেস আসবে না। একে তুমি আলাদা করে সেপারেট করতে পারবে, রাইট? এক্সাম্পল দিই, ফর এক্সাম্পল তুমি যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের কথা বলো, হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে থেকে আমি হাইড্রোজেন আর ক্লোরিনকে আলাদা করতে পারবো ভায়া সার্টেন প্রসেস, রাইট? কিন্তু যেটা আমার পিওর সাবস্টেন্স হবে ওকে আমি সেপারেট করতে পারবো না। যেমন ফর এক্সাম্পল ব্রোমিন, ফর এক্সাম্পল লিথিয়াম, সোডিয়াম। পিরিয়ডিক টেবিলে আমরা যে এলিমেন্টগুলো দেখছি এরা শুরু থেকে শেষ পর্যন্ত সেম থাকবে, এদেরকে তুমি সেপারেট করতে পারবে না। তুমি একটা লিথিয়ামের টুকরা নিয়ে ওটাকে তুমি কাটতে পারবে মাঝখান থেকে, কেটে ওটার ম্যাসটাকে চেঞ্জ করে দিতে পারবা, ওটার ভলিউম চেঞ্জ করে দিতে পারবা, ওটার সাইজটাকে চেঞ্জ করতে পারবা, কিন্তু ওর যে ফিজিক্যাল প্রপার্টিজ বা কেমিক্যাল প্রপার্টিজ বা ওর যে জিনিসটা ওকে চেঞ্জ করা সম্ভব? ইউ ক্যান নট চেঞ্জ। সো এগুলাই হচ্ছে কি আমার পিওর সাবস্টেন্সেস। সো যদি আমি বলি যে পিওর সাবস্টেন্সের পাঁচটা এক্সাম্পল লেখা পারবো এখন, write 5 examples of pure substances.
আমার পিরিয়ডিক টেবিলে যে এলিমেন্টগুলো আছে টেকনিক্যালি তারা সবাই পিওর সাবস্টেন্সেস। দ্যাট ক্লিয়ার? বুঝতে পারছি? সোজা? মেক সেন্স? নাও কামস টু মিক্সচার্স। মিক্সচার্স কাম পিওর সাবস্টেন্সেস এর অপোজিটে যারা থাকবে তারা হচ্ছে মিক্সচার্স। কিভাবে তারা মিক্সচার্স হলো, অপোজিটে কিভাবে আসলো? ওয়েল, যখন আমি দুইটা একের অধিক মোর দেন ওয়ান দুইটা এলিমেন্টকে যখন আমি মিক্স করব, দুইটা বা তার বেশি এলিমেন্টকে আমি যখন মিক্স করব, তখন সেটা হচ্ছে কি আমার মিক্সচার্স। মানে হচ্ছে দুইটা বা তার বেশি আমি যখন পিওর সাবস্টেন্সেসকে মিক্স করে অন্য কিছু বানানোর চেষ্টা করব, সেটাই হচ্ছে কি আমার মিক্সচার্স। এবং তাকে আমি ফিজিক্যালি প্রসেস করে আবার সেপারেটও করতে পারবো, তারাই মিক্সচার্স। ফর এক্সাম্পল, very simple one, H2. What is H2O? Water. Water. Okay. Water কে আমি কিন্তু চাইলে হাইড্রোজেনকে আর অক্সিজেনকে দুজনকে সেপারেট করতে পারবো না? Yes. So water is a mixture. Water is not pure. Right? Hydrochloric acid, nitric acid, hydrogen cyanide, all these stuffs are mixtures, not pure substances. Does that make sense? এদের কিন্তু physical properties, chemical properties certain way change হতে পারে কি, যখন আমি একটা আরেকটার সাথে মিক্স করব তখন physical properties চেঞ্জ হয়ে যেতে পারে, chemical properties চেঞ্জ হয়ে যেতে পারে মিক্সচারের পর। বাট আগে কিন্তু এরা সবাই পিওর সাবস্টেন্সই ছিল। আর আমি যখন এটাকে মিক্স করব, they become mixtures, right? আচ্ছা, পিওর সাবস্টেন্সেস এর মিক্সচার্স এর কয়েকটা एग्जांपल লিখতে পারবা? দেখো পাঁচটা। Write 5 examples of mixtures. Calcium carbonate, okay. Water, okay. Magnesium chloride, Magnesium chloride, sodium chloride, okay. ammonium carbon dioxide. Sorry, ammonium. NH4. Oh, sorry, ammonia. Carbon dioxide. Sorry, carbon dioxide, okay. Potassium cyanide. Potassium. Benzene acid. Benzenoic acid. Okay, benzenoic acid. Therefore, start. What will I give it? Sodium oxide and hydrochloric acid. Hydrochloric acid. Okay. যতগুলা কেমিক্যাল আমরা জানি যেগুলো হচ্ছে গিয়ে একের বেশি আইটেমস এলিমেন্টস আছে, তারাই হচ্ছে গিয়ে মিক্সচার্স। আচ্ছা, এলিমেন্টস বলতেছি বারবার, এই এলিমেন্টসটা সোজা হিসাব বাংলা ভাষা বইয়ের ভাষায় যা লেখা থাকুক, বাট আমি একটু সোজা শব্দ বুঝিয়ে দিই। সেটা হচ্ছে যে পিরিয়ডিক টেবিলের দিকে তাকাবা, যেই একটা জিনিসকে দেখতে পাচ্ছ ওখানে, তারা সবাই এক একজন এক একটা এলিমেন্ট। একটু আগে তোমরা এক্সাম্পল লিখেছো পিওর সাবস্টেন্সেস, রাইট? টেকনিক্যালি তারাই এলিমেন্টস। ওদেরকে আমি আলাদা করতে পারবো না, ওদের প্রপার্টিজ আমি চেঞ্জ করতে পারবো না। হ্যাঁ, ওদেরকে আমি কেটে ওদেরকে ভাগ করতে পারবো, ওদের ম্যাসটাকে কমাই দিতে পারবো, ওদের ভলিউমটাকে কমাই দিতে পারবো, কিন্তু ওকে আমি
তারাই হচ্ছে কি আমার এলিমেন্টস। আর কম্পাউন্ডস কারা? টেকনিক্যালি যে মিক্সচারের কথা বললাম মাত্র, তারাই হচ্ছে কি আমার কম্পাউন্ডস। যখন আমি কয়েকটা পিওর সাবস্টেন্সেসকে এক করি, দুইটা বা তার বেশি, যখন আমি তাদেরকে একসাথে করি, যেটা তোমরা মাত্র এক্সাম্পল দেখলাম মিক্সচারসের, তারাই হচ্ছে কি আমার কম্পাউন্ডস। অনেক সময় আমি পড়াতে গিয়ে এলিমেন্টস এর কথা বলবো, অনেক সময় কম্পাউন্ডস এর কথা বলবো, তারা কারা, কোনটা কি, you have to understand. This is basically the thing that you need to know the terms. কোনটা কি টার্ম। So এলিমেন্টস কারা? পিরিয়ডিক টেবিলে যে যারা আছে তারা এক একজন এক একটা এলিমেন্ট। আর কম্পাউন্ডস কারা? যখন আমি এই এলিমেন্টস গুলোকে মিক্সচার করি, দুইটা বা তার বেশি কি যখন আমি অ্যাড করি সার্টেন প্রপোর্শনে, তখন তারা কম্পাউন্ডস। এবং আমি যদি চাই যে এলিমেন্টস গুলোকে আমি অ্যাড করেছি, সেই এলিমেন্টস গুলোকে আমি এবার সেপারেট করতে পারবো, একটা সার্টেন প্রসেস করে আমি তাদেরকে সেপারেট করতে পারবো। Does that make sense? Easy? আচ্ছা, এবার আসি মিক্সচারস। মিক্সচারস এর দুটো ধরন আছে, ওকে? ধরনগুলো তোমাদের জানতে হবে। মিক্সচারস কোনটা? রাইট, আমি যে মাল্টিপল এলিমেন্ট গুলোকে যখন একসাথে করি, তারা হচ্ছে কি আমার মিক্সচারস। গুড। আচ্ছা, এই মিক্সচারস এর মধ্যে দুটো ক্যাটাগরি, একটা হচ্ছে কি হোমোজেনাস মিক্সচার, another one is heterogeneous mixture. Okay, homogeneous mixture কারা আর heterogeneous mixture কারা? Starting with homogeneous mixture, very simple. বইয়ের ভাষা মুখস্থ করতে হবে না, সোজা বাংলা ভাষায় বলে দিই। অনেকগুলো আইটেম থাকবে, একটা জিনিসে মিক্স করব, কিন্তু ওখানে অনেকগুলো আইটেম থাকার সত্ত্বেও আমি ওখানে একটা জিনিসই দেখতে পাবো। ফর এক্সাম্পল, আমি এক গ্লাস পানির মধ্যে I'll add some sugar in it, I'll stir it, what will I see? Water. শুধু just colorless water হবে। আমি এক গ্লাস পানির মধ্যে 2 চামচ ট্যাং দিয়েছি, 2 চামচ চিনি দিয়েছি, একটু হালকা লেবুর রস দিয়েছি, বাট এই যে আমি কয়েকটা আইটেম মিক্স করলাম, আমি দেখতে পাবো কি? শুধু লিকুইড ফর্মে অরেঞ্জ কালারের ট্যাং দেখতে পাবো, isn't it? সো আমি অনেকগুলা জিনিস যখন একসাথে অ্যাড করছি, বাট আমি দেখতে পাচ্ছি একটা, সেটাই হচ্ছে কি আমার হোমোজেনাস মিক্সচার। বুঝতে পারছো সবাই? এবার নিজের ভাষায়, বইয়ের ভাষায়, নিজের ভাষায় ডেফিনিশনটা বলো। নিজের ভাষায়, and of course please ইংলিশে, প্লিজ। পরীক্ষা কিন্তু ইংলিশে হবে, বাংলায় না। ভাষা পড়ো তাহলে সিম্পল ভাবে জিনিসটা বুঝতে পারবে। So whenever I mix two or more compounds or elements together, I see only one. একটাই জিনিস আমি throughout দেখতে পাই, সেটাই হচ্ছে গিয়ে homogeneous mixture. এর এক্সাম্পল কি হতে পারে? salt water, sugar water, right? আর কি হতে পারে? যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড আমি কি দেখি? মানে শুধু কালারলেস একটা লিকুইড দেখি, isn't it? নাইট্রিক অ্যাসিড কালারলেস লিকুইড দেখি। সো আমি আইটেম মিক্স করব অনেকগুলা, দেখতে পাবো একটা জিনিস, সেটাই হচ্ছে কি হোমোজেনাস মিক্সচার, রাইট? আচ্ছা, নাও কামস টু heterogeneous mixture. What is heterogeneous? শেষ করো।
Done? Heterogeneous mixture. Homogeneous mixture আমি কি করি অনেকগুলো আইটেম আমি অ্যাড করি মিক্স করি এটাকে কিন্তু আমি ওখানে দেখতে পাই একটা জাস্ট ওটার অপোজিটটা হচ্ছে কি হেটেরোজেনাস মিক্সচার আমি অনেকগুলো আইটেম মিক্স করি কিন্তু আমি ওখানে একটা জিনিস দেখতে পাই না একের বেশি at least 2 or more আইটেমস আমি ওখানে দেখতে পাই ঠিক আছে যেমন ধরো আমি একটা মিল্ক শেক বানাচ্ছি আমি ওটার মধ্যে দুধ দিলাম একটু আইসক্রিম দিলাম আমি ওটার মধ্যে একটু চকলেট চিপ দিলাম আমি ওটার মধ্যে একটু রেজিনস দিলাম আমি ওটার মধ্যে আর কি করি নাটস দিতে পারি রাইট আমি ওটার মধ্যে একটু বানানাস দিতে পারি রাইট আমি এই যে সব আইটেমগুলোকে দিলাম মিক্স করে এখন আমি ওখানে কি কি দেখতে পাচ্ছি ফার্স্ট অফ অল আমি নাটস দেখতে পাচ্ছি আমি ওখানে মিল্কের যে হোয়াইট কালারটা সেটা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় যখন খাবো তখন আমি একটু ইয়া পাবো যে বানানার যে টেক্সচারটা আছে সেটাও আমি একটু ফিল করবো ঠিক না তার মানে কি আমি মোর দেন 2 or more আইটেমস আমি ওখানে অলরেডি দেখতে পাচ্ছি যেমন চকলেট চিপ কুকি আমরা অনেকে হয়তো কুকিজ খাই চকলেট চিপ কুকিজটাতে কি কি থাকে যেমন কি থাকে ফ্লাওয়ার থাকে প্রথমে একদম শুরুতে ফ্লাওয়ার এর মধ্যে আমি লবণ দিই পানি দিই মেবি ডিম দিই আমি একটু I never baked it but এই আইটেমগুলো দিই সল্ট দিই হালকা একটু এরপর অয়েল দিই রাইট এরপর আমি ডোটা বানাই এরপরে আমি ওটার মধ্যে আবার চকলেট চিপ ছেড়ে দিই ওটাকে আবার মিক্স করে আমি চকলেট চিপটা দিই এতগুলো আইটেম দিলাম আমি ইন্ডাস্ট্রিস্ট ওখানে দুটো আইটেম দেখতে পাই কি দেখতে পাই ফার্স্ট অফ অল ডো ব্রাউন কালারের ডোটা দেখতে পাই আর হচ্ছে চকলেট চিপ দেখতে পাচ্ছি ঠিক না সো যখনই আমি অনেক জিনিস মিক্স করব আমি দুইটার বেশি আইটেম দেখতে পাবো দ্যাট উইল বি আ হেটেরোজেনাস মিক্সচার যখন আমি অনেক জিনিস মিক্স করেও আমি একটা আইটেম দেখতে পাচ্ছি দ্যাট ইজ মাই হোমোজেনাস মিক্সচার ইজ দ্যাট ক্লিয়ার আচ্ছা এবার হেটেরোজেনাস মিক্সচারের ডেফিনিশনটা একটু লেখো ও সরি আগেরটাতে ইয়া লিখছো যে এক্সাম্পল লিখছো হোমোজেনাস মিক্সচার প্লিজ রাইট এক্সাম্পলস সরি শিওর সুগার ওয়াটার লিখতে পারো সল্ট ওয়াটার লেখা আছে salt water, sugar water, orange juice, hydrochloric acid, orange juice, sure, of course, why not? Orange juice এর সাথে আমি কি করি পানি দিই orange juice মেবি একটু সুগারও দিই না তো দেখতে পাই একটা জিনিস heterogeneous mixture definition of please write examples নিজের মধ্যে লেখার চেষ্টা করুন just to make it easy everything is matter শুরুতে বলেছিলাম anything that has a mass অথবা একটা স্পেস অকুপাই করে আছে সেটাই একটা ম্যাটার ম্যাটারের মধ্যে দুটো ভাগ আছে একটা হচ্ছে পিওর সাবস্টেন্সেস আর একটা হচ্ছে মিক্সচারস আর পিওর সাবস্টেন্সেস এর মধ্যে দুটো ভাগ আছে একটা হচ্ছে কম্পাউন্ড আর একটা হচ্ছে এলিমেন্ট এলিমেন্ট কোনটা যেটা একদম পিওর ফর্মে আছে রাইট কোনটা পিওর ফর্মে আছে যেমন হচ্ছে কি গোল্ড সিলভার সোডিয়াম রাইট আয়োডাইন সো অন এন্ড অন এরা হচ্ছে এলিমেন্ট আর কম্পাউন্ড কোনটা কম্পাউন্ড বলতে ওর মধ্যে মাল্টিপল থাকে কিন্তু ওটা পিওর ফর্মে আছে সামওয়াট পিওর ফর্মে আছে কেমন যেমন হচ্ছে গিয়ে ওয়াটার হাইড্রোক্লোরিক অ্যাসিড
নাইট্রিক অ্যাসিড, রাইট? ওরাও পিওর ফর্মে থাকে, বাট সবগুলো তো পিওর ফর্মে থাকে না, পার্সেন্টেজ রেশিও ভ্যারি করে, রাইট? আবার মিক্সচারসের মধ্যে হোমোজেনাস, হেটেরোজেনাস। হোমোজেনাস কোনটা? এটার মধ্যে অনেক কিছু মিলানো আছে, ফর এক্সাম্পল ভিনেগার, ভালো এক্সাম্পল, রাইট? ভিনেগারের মধ্যে কি কি আছে জানো? You know the formula of vinegar? Formula. Okay, that's CH3COOH. That's vinegar. Ethanoic acid or vinegar. So vinegar হচ্ছে কি আমাদের এখানে অনেকগুলো আইটেম আছে, কার্বন আছে, অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি একটা ফর্মে, কালারলেস লিকুইড ফর্মে আছে। That's my homogeneous mixture. আর heterogeneous mixture এখানে যেমন एग्जांपल দিচ্ছি salad dressing. Salad dressing usually that's an American salad dressing. এর মধ্যে কি থাকে? তেল থাকে, এর লবণ থাকতে পারে, সুগার থাকতে পারে, এরপরে একটু ginger garlic থাকতে পারে, so on, right? So that is my heterogeneous mixture. Makes sense? Sweet. Moving on to atom. What is an atom? Well, সবচেয়ে ছোট্ট যে আইটেমটা আছে ওইটার মধ্যেও মানে একদম মানে that tiny thing that you cannot see, that is atom. এই যে টাইনি জিনিসগুলো দিয়ে 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 এই টেবিলটা বানানো হয়েছে। তুমি যে পকেটে যে ফোনটা রাখছো, এই ফোনটা এই টাইনি অনেক মানে মিলিয়নস এন্ড বিলিয়নস অফ অ্যাটম দিয়ে এই ফোনটা বানানো হয়েছে, রাইট? So a short, smallest particle of an element that retains the chemical characteristics of the element. Smallest particle, that tiny thing is atom, right? Now, what is a molecule? এই যতগুলো অ্যাটম আছে, এই অ্যাটমগুলোকে যখন আমি সবগুলোকে একসাথে বন্ড করি, বন্ড করে আমি একটা মলিকিউল তৈরি করি, তখন একটা মলিকিউল তৈরি করি। Understand? So a collection of atoms chemically bonded together and having a constant proportion. A constant proportion থাকে এবং ওরা chemically একসাথে bond হয় যখন এই অ্যাটমগুলো, তখন একটা মলিকিউল, right? Chemical formulas, I don't think I have to explain that, do I? Maybe if I have to explain that, then you should go back to school. Okay? Okay. Structure, chemical formula, structure. যে কোনো জিনিসের একটা স্ট্রাকচার থাকে, এই স্ট্রাকচারটা আসলে কি? ঠিক আছে? এই স্ট্রাকচারটা হচ্ছে কি তোমাদের জন্য for this course এই প্রথম দুইটা স্ট্রাকচার তোমাদের জানতে হবে। How to draw the structures. For example, এখানে দেওয়া আছে যেমন এখানে দেওয়া আছে কেমিক্যাল ফর্মুলা, যেটা আমি সিম্পলি লিখি। যেমন আমি যে কি বললাম, এটা ভিনেগার, তো এখানে এটা CH3COOH, I don't know, আর কি আছে, একটা বড় সেটা বলবো অথবা let's say C2H8, right? এইটাকে কি বলে? এটাকে বলে কেমিক্যাল ফর্মুলা, রাইট? কিন্তু আমি যদি তোমাদেরকে বলি প্লিজ ড্র দ্য স্ট্রাকচারাল ফর্মুলা অফ দিস সার্টেন কম্পাউন্ডস, তখন তুমি স্টিক দিয়ে এটাকে ড্র। For example, if we talk about ethene,
structural formula of ethene. This is how we draw it, right? Ethanoic acid CH3 basically my structural formula. I want hydrochloric acid HCl. Structural formula কি জানো? কোনটা কনফিউশন করো না, আমাকে আমি বলো। অক্সিজেনের সাথে হাইড্রোজেন এটা তুমি একটা হ্যান্ড হবে না? You can put a hand. It's not necessary. You have to put a hand. Hand ছাড়া বলতে। It's fine. You wanna বই মুখস্থ করো না। বইয়ের বাইরে কিছু আছে। So this is basically the chemical formula in England. This is my structural formula. If you are asked to write the structural formula, this is how you will write the structures. This is how you will draw it. You understand? বুঝতে পারছি? The structure draw করো C5 H12 H12 Done? Double bond. Hey, bond টা সুন্দর। Bond. Sweet. Sa কি অবস্থা হইছে? Perfect. Sweet. Done? Okay, good. It is a simple chilo, right? Don't expect this simple ones in your exams. তার মানে কি? এটা একটা করে দেওয়ার মানে কি? I want you to practice them. If you are asked to draw the structural formulas, you will have. So remember that. I think we all know what is a chemical reaction. প্রথমেই তোমরা বলছো যে কেমিস্ট্রি তোমাদের কাছে হচ্ছে chemical reaction এটা হচ্ছে তোমাদের কাছে chemistry. So chemical reaction এ আমাদের কয়েকটা ফ্যাক্টর আছে। একটা হচ্ছে chemical formula. I think you know what is a chemical formula. But there is a new term for you, I'm pretty sure, that's called coefficients. Do you understand what is a coefficient? কোএফিশিয়েন্ট হচ্ছে কি যখন আমি যে কোনো একটা এলিমেন্ট বা কেমিক্যালের অ্যামাউন্ট কতটুকু আছে সেটা বুঝাইতে চাবো তখন আমি এই টার্মটা ইউজ করব কোএফিশিয়েন্ট। যেমন ফর এক্সাম্পল ওয়াটার বানাচ্ছে এখানে H2NO2 এটাকে আমি মিক্স করছি, কিন্তু আমি এখানে কোনটা কতটুকু অ্যামাউন্ট মিক্স করছি সেটা কি আমি জানি সেই জিনিসটাকে আমি বলছি কোএফিশিয়েন্ট। যেমন
এখানে এই রিঅ্যাকশনটাতে কোএফিশিয়েন্ট হচ্ছে কি 2 moles of hydrogen will be added to 1 mole of oxygen and I will receive 2 moles of water, right? এই যে দুইগুলো দেখতেছো 2 moles of hydrogen 1 mole of oxygen 2 moles of water, এই যে নাম্বারস গুলো দেখতে পাচ্ছ এই সামনের নাম্বারস গুলো কে বলা হয় কোএফিশিয়েন্ট। সো এই एग्जांपलটা একটু লেখো খাতায় লেখো। H2O এই যে নাম্বারের সামনে যে নাম্বারস গুলো আছে না এই যে 2 এখান থেকে একটা মার্ক করে ওখানে লেখো দিস আর কল্ড কোএফিশিয়েন্ট লেখো COEFFICIENTS coefficients terms গুলো কি বুঝতে কষ্ট হচ্ছে mixtures homogeneous mixtures heterogeneous mixtures coefficient this and that না মিলে ভালো আচ্ছা আমি এই যে আমাদের আসলে কেমিস্ট্রিতে অনেকগুলো প্রসেস আছে কোনো একটা জিনিস আমি মিক্স করব অ্যাড করব বাট আমি যেমন বিরিয়ানি রান্না করতে কিন্তু একবারে হয় না অনেকগুলো স্টেপ আছে প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করবো ম্যারিনেট করে অনেকগুলো সার্টেন মশলা আমি দিব ওখানে এরপরে আমি ওটাকে হিট করবো রাইট এরপরে একটা পর্যায়ে ওটাকে ফুটে হবে পরে আমি আবার আরেকটা ইয়াতে প্যানে আমি সরি একটা জিনিসে হয়তো আমি ফুলসাম ওয়াটার ইন ইট দেন ওটাকে আমি হিট করবো এরপরে আমি ওটাকে চালটা দিব ওটা আবার বয়েল হবে ওটাকে আমি পরে আবার ফিল্টার করব ফিল্টার করে আমি পানিটা ফেলে দেবো রাইসটা শুধু রাখবো এরপরে আমি ওইটাকে মিক্স করবো আবার হিট করবো অনেক প্রসেস না ঠিক সেম ভাবে কেমিস্ট্রিতে অনেক ধরনের প্রসেস আছে অনেক প্রসেস সো এই প্রসেসগুলোর কিন্তু আলাদা নাম আছে সো যখন আমি একটা মিক্সচারকে সেপারেট করার জন্য আমার যে প্রসেসগুলো দরকার হয় ইউজুয়ালি দে আর কল্ড filtrations or distillations okay আমি either তাদেরকে ফিল্টার করি অথবা আমি তাদেরকে ডিস্টিলেশন করি সো এই প্রসেসগুলো আই থিংক ইউ শুড নো এছাড়াও আরো অনেক প্রসেস আছে বাট ফর ইওর কোর্স ফর দিস কোর্স ইউ নিড দিস ফার্স্ট থিং ফার্স্ট ফিল্ট্রেশন টা কি খুব সিম্পল নুডলস বানাও না পানি দাও লবণ দাও বেবি এরপর নুডলসটা দিয়ে দাও পানিটা most of the time আমরা কি করি ফেলে দিই so what do we filter it we are rinsing it off right আমরা একটা স্ট্রেনে দিয়ে পানিটা ফেলে দিই নুডলসটা থেকে যায় that is practical filtration general যে filtration আমরা ভাষায় বলি কিন্তু in lab this filtration is done differently এভাবেও করা যায় কিন্তু সব আইটেম দিয়ে করা যাবে না আমরা ল্যাবে যে ফিল্ট্রেশনটা করি বেসিক্যালি দিস ইজ আ আর্ডেনওয়ার ফ্লাস্ক বা কনিক্যাল ফ্লাস্ক কিন্তু এই কনিক্যাল ফ্লাস্কটাতে একটা হোস কানেক্ট করার জন্য একটা ওয়ে থাকে তো এখানে আমরা একটা হোস কানেক্ট করি এন্ড দেন এটার উপরে একটা কর্ক থাকে আবার এই কর্কটা আবার ফুটা থাকে এখান থেকে আমরা আবার এই যে ফিল্ট্রেশন যে কিটটা আছে এই কিটটা আমরা এটার মধ্যে ইনসার্ট করি ওকে সো এটাকে ইনসার্ট করার পরে এই আমি জানি না দেখতে পাচ্ছ কিনা দূর থেকে এই যে ছবিটা আছে এখানে দেখবে যে ভিতরে কিছু ফুটা করা আছে ওইটার উপরে আমি একটা ফিল্টার পেপার দিই ইটস আ পেপার যেটা থেকে পানিটা ওটার মধ্যে থেকে পড়ে যায় কিন্তু যে সলিড আইটেমটা থাকে ওইটা ওখানে থেকে যায় অনেক ক্ষেত্রে দেখা যায় আমার সলিড আইটেমটা আমি এক্সপেরিমেন্টের জন্য কাজে লাগাই
অনেক ক্ষেত্রে আমার এই লিকুইডটা আমি এক্সপেরিমেন্টের জন্য কাজে লাগে, একটার জন্য কাজে লাগে, রাইট? সো এই সলিডটা যখন এখানে থেকে যায় কিভাবে ফিল্টার পেপারের উপর থাকে, আর ওটার মধ্যে যে ছিদ্র করা আছে কি করে, আমি এই যে হোস্টটা কানেক্ট করলাম, এই হোস্টটা বেসিক্যালি আমি একটা ভ্যাকিউম সিস্টেমের সাথে কানেক্ট করি। I turn the vacuum on and ভ্যাকিউমটা টান দেয় এবং এইখান থেকে নিচে থেকে এই যে ফিল্টারটা আছে মানে লিকুইড যে আইটেমটা নিচে কালেক্ট করে। Does that make sense? So this is basically a lab filtration process. Moving on to distillation. Distillation এর যে প্রসেসটা, যেমন আমার কাছে যদি সেই কথার কথা, আমার কাছে একটু সি ওয়াটার আছে, আমি কিন্তু সাগর থেকে আমি পানি নিয়ে খেতে পারবো, রাইট? নদীর পানি তো খাওয়া উচিত, because you don't know what's in there, right? So sea water কিন্তু usually একটু maybe অনেক সময় একটু salty হয়, there are lots of issues, right? তো এই প্রসেসটাকে আমি বলি হচ্ছে ডিস্টিলেশন। সেখানে আমি কি করি, আমি পিওর ওয়াটারটাকে খুঁজি হচ্ছে কি পানি খাওয়ার জন্য, খাবার পানি যেটাকে আমরা বলি। তো সেটাকে যে আমি পিওর ওয়াটারটাকে করব কিভাবে, প্রসেসটা খুব সিম্পল। এটা হচ্ছে কি আমি দুইটা আর্লেনমায়ার ফ্লাস্ক নেই, একটু টিল্ট করে রাখি, একটা একটু উপর দিকে থাকে, একটা একটু নিচের দিকে থাকে। কেন থাকে? কারণ আমি এটার সাথে একটা জিনিস কানেক্ট করি, যে জিনিসটার নাম হচ্ছে কন্ডেন্সার। This is a condenser. এই কন্ডেন্সারটাকে আমি কানেক্ট করি তাহলে, এবং এটা কিন্তু পুরো একটা ক্লোজড সিস্টেম। এখান থেকে কিন্তু পানি বের হওয়ার কোনো সুযোগ নেই। কেন নাই? কারণটা হচ্ছে এই যে জিনিসটা দেখতেছো, এই যে ব্লু কালারের, এটা কিন্তু হচ্ছে কি এই লেয়ার, এই যে মাঝখানের লেয়ারের বাইরের অংশ। ওকে, এই লেয়ারটা, এই কন্ডেন্সারের লেয়ারটা হচ্ছে এই বেসিক্যালি ওই জায়গাটাকে ঠান্ডা করার জন্য আমি একটা ওয়াটার সাপ্লাই রান করি। আমি একদিক থেকে পানিটাকে দেই, এই শুধু এই সাইডগুলোতে জিনিসটাকে ঠান্ডা রাখে, আবার আরেক সাইড থেকে পানিটা বের হয়ে যায়। হ্যাঁ, পানি একটু ওয়েস্ট হয়, অনেক পানি ওয়েস্ট হয়ে যাবে, কিন্তু স্টিল দিস ইজ দ্য প্রসেস, যে প্রসেসে আমি পিওর ওয়াটারটা পাই। কি হয়, এখানে একটা হট প্লেট দিছি, মানে এটা হিট হচ্ছে, এই হিট হতে হতে যে পিওর যে ওয়াটারটা আছে স্টিম হয়ে উপরে যাচ্ছে, স্টিম হয়ে উপরে গিয়ে এই পাশ থেকে স্টিমটা এই সাইডে চলে আসছে। কিন্তু যখনই স্টিম একটু মানে কম টেম্পারেচার পায়, তখনই কি হয়, ও আস্তে করে লিকুইড হয়ে যায়। লিকুইড হয়ে ও আমি এইটা হচ্ছে কি আমার রিসিভিং ফ্লাস্ক, রিসিভিং আর্লেনমায়ার ফ্লাস্ক। এখান থেকে আমি আস্তে করে এই পিওর ওয়াটারটা ড্রপ হয়ে মোস্ট অফ দ্য টাইম পাই, রাইট? আমি পিওর ওয়াটারটা এখানে পেয়ে গেলাম, আমার নিচে যত বাজে রেসিডিউ আর হোয়াটএভার থাকে এটা নিচে থেকে যাবে, আমার ওয়াটারটা ভ্যাকিউম হয়ে, সরি নট ভ্যাকিউম, স্টিম হয়ে উপরে উঠে গিয়ে কনডেন্সড হয়ে দ্যাট ইজ দি ডিস্টিলেশন প্রসেস। ইমপিউরিটিজ এখানে থাকবে, ইওর ওয়াটার উইল বি রাইট। মেক সেন্স? দ্যাট ইজ দি ডিস্টিলেশন প্রসেস। প্লিজ নোট, you will need it. ছোট্ট পার্টটা শেষ করে আমরা একটু ব্রেক নিব। ওকে, ক্লিয়ার? সো প্রপার্টিজ অফ ম্যাটারের প্রথমে যে প্রপার্টিজটা আছে সেটা হচ্ছে ইন্টেনসিভ প্রপার্টি। ওয়েল, ইন্টেনসিভ প্রপার্টি হচ্ছে কি, ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য অ্যামাউন্ট অফ সাবস্টেন্স প্রেজেন্ট। যেমন হচ্ছে কি মানে যতটুকু আছে ওইটা ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে কি কালার কি, শক্ত নাকি নরম, দেখতে কেমন, রাইট? এগুলো হচ্ছে কি আমার ইন্টেনসিভ প্রপার্টিজ। এক্সটেনসিভ প্রপার্টি কি, যে কতটুকু আছে, ওর ভলিউম কত, ওর মাস কত, ডেনসিটি, নট ডেনসিটি টেকনিক্যালি, মানে কতটা কোয়ান্টিটিতেও আছে, দ্যাট ইজ বেসিক্যালি মাই এক্সটেনসিভ প্রপার্টি। নাও কামস দ্য ইম্পর্টেন্ট ওয়ান। শুরুতে বলেছিলাম ফিজিক্যাল প্রপার্টিজ, কেমিক্যাল প্রপার্টিজ, এটা নিয়ে কথা। হয়তো তোমরা এগুলো পড়েছো হাই স্কুলে, কিন্তু মেবি বাংলায় মোস্ট অফ ইউ মেবি বাংলায় পড়েছো, বাট এই টার্মগুলো আমাদের মনে রাখতে হবে। ফিজিক্যাল প্রপার্টিজ, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স কেমন, ফিজিক্যালি কেমন, আচ্ছা
ফিজিক্যাল প্রপার্টিজ হচ্ছে কি ওর সার্টেন ক্যারেক্টারিস্টিক্স। যেমন এই টেবিলটা কি দিয়ে বানানো? wood and metal. Number 2, the color. Well, it's brown and black, right? ও সবগুলো কি হবে? So এগুলো হচ্ছে ইয়ে ওর ফিজিক্যাল প্রপার্টিজ। ওর কালার কেমন, দেখতে কেমন, কি ফর্মে আছে, সলিড ফর্মে, লিকুইড ফর্মে না গ্যাস ফর্মে, ও কালার কি, ও দেখতে কেমন, শক্ত নাকি নরম, এগুলো হচ্ছে কি সব ফিজিক্যাল প্রপার্টিজ, রাইট? আচ্ছা, কেমিক্যাল প্রপার্টিজ কি? কেমিক্যাল প্রপার্টিজ হচ্ছে কি যখন আমি ওকে ওর উপরে যদি আমি হাইড্রোক্লোরিক অ্যাসিড ঢেলে দিই, ও কিভাবে রিঅ্যাক্ট করবে? দ্যাট ইজ দি কেমিক্যাল প্রপার্টিজ। Does that make sense? So আমার ওর ক্যারেক্টারিস্টিক্স অবজার্ভ করতে হবে, যখন আমি ওকে অন্য কোনো একটা কিছুর সাথে মিক্স করি what does it become? That is chemical properties. Let us see. একটু ব্রেক নিই, এরপর আমরা বাকিটা okay, moving on to the next part. Simple জিনিস, how to solve a problem. There is a very simple way that is called the coast way, how to solve any kinds of problem. It's not for only this course, it can be in general, some course you have about, but sorry up to you. If you want to follow it, if not, forget it. Coast এর meaning আছে. C is for collect, O is for organize, A is for analyze, S is for solve, and T is for think about. So যখন তোমাকে একটা প্রবলেম দেওয়া হয়, সবার প্রথমে তুমি ডেটাগুলো কালেক্ট করবে, একটু মানে রাইট অল দ্য ডেটাস কি কি তোমাকে দেয়া আছে, এবং দেন তুমি ওটাকে অ্যাসেম্বল করো, অর্গানাইজ করো, যে এটা কি ফরমেশনে, কি ইনফরমেশনে দেওয়া আছে, কোন ফরমেশনে তুমি এটা ইউজ করতে পারো। নেক্সট ইউ স্টার্ট অ্যানালাইজিং কোন ফর্মুলাতে তুমি এটাকে ফেলবা, রাইট? এন্ড ইউ স্টার্ট টকিং অ্যাবাউট যে তোমাকে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে একটার সাথে আরেকটা রিলেশনশিপ কি, এটাকে আমি কোন ফরমেশনে ফেলবো, এবং কোনটা দিলে আমার অ্যাকচুয়াল আমাকে যে কোশ্চেনটা করা হয়েছে সেটা আমি কিভাবে দেব। দেন ইউ সলভ ইট, ফরমেশনে ফেলবা, সলভ করবা। দ্য লাস্ট থিং, এই জিনিসটা আমি সবসময় বলি, এটা হচ্ছে কি আমি প্রিটি শিওর তোমাদের সবারই গার্জিয়ান, বাবা মা, whoever is your parent or guardian, তারা সবসময় হয়তো একটা কথা বলতো, বাবা পরীক্ষা শেষে প্লিজ 3 বার রিভিশন দিস, ঠিক না? জীবনে দিস আমি দিই লিখে কমপ্লিট করতে পারতাম না, সরি লিখে কমপ্লিট করতে পারতাম না, আমার অনেক আগে কমপ্লিট করে দিত সব পারতাম না। So the thing is, always go back and look কি করেছো, সব ঠিক আছে কিনা, always এটা চেক করা উচিত। So this is basically the cost way. Always যে কোনো প্রবলেম বাবা, always try to solve it that way. Okay? আচ্ছা, moving on, একটা প্রবলেম আছে, দেখো সলভ করতে পারো কিনা। The question is, which of the following properties of water are chemical and which are physical? কোনটা কেমিক্যাল প্রপার্টিজ, কোনটা ফিজিক্যাল প্রপার্টিজ, এই চারটা এবিসিডি দেওয়া আছে, তোমাদের লিখতে হবে বা বলতে হবে কোনটা ফিজিক্যাল কোনটা কেমিক্যাল। আচ্ছা, লেটস ডু ইট টুগেদার। প্রথমটা এ, ওয়াটার ইউজুয়ালি ফ্রিজেস এট 0 ডিগ্রি সেলসিয়াস। সরি, সবাই কেমিক্যাল, ফিজিক্যাল, আর কেউ অন্য কেউ? Physical, sir. Physical, sir. Physical. Answer কিন্তু পুরো জিনিসটা ঘুরে গেল, হ্যাঁ স্যার? কেমিক্যাল না ফিজিক্যাল? মনে হচ্ছে কেমিক্যাল, স্যার। কেমিক্যাল, স্যার। কেমিক্যাল, স্যার। কেমিক্যাল, ওকে, গুড। মনে রাখবেন স্যার। লেখো খাতা লেখো,
নাম্বার এ, তুমি কি অ্যান্সারটা লিখছো? মানে বলছো সেটাই দেখো, যে কেমিক্যাল লিখছো সে কেমিক্যাল লিখছো, মানে কেমিক্যাল বলছো সে কেমিক্যাল লেখো, মানে কিছু Number 2, it normally is useful for putting out most fires. আগুন লাগলে কি দেই? পানি দেই। আল্লাহ মাফ করুন। কার্বন ডাই অক্সাইড পানি 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 আমরা পানি নিয়ে কথা বলছি, ওয়াটার নিয়ে কথা বলছি। আগুন লাগলে পানি দেই। পানি কি করে? It normally is useful for putting out most fires. মানে আগুন নিভাইতে সাহায্য করে, right? Physical and chemical. Chemical. দেখো এই যেটা ইয়া করছে দেখো। আচ্ছা তো ডিসকাস করব। Number C. A cork floats in it. একটা কর্ক যদি আমি পানির মধ্যে ফেলি, ওইটা ফ্লোট করে ভাসে। আর আমি যদি একটা যে কোনো একটা মেটালের টুকরা, যেমন কপার বলেছে এই ক্ষেত্রে, একটা কপার যদি আমি পানিতে ফেলি, এটা কি হয়? ড্রাউন করে নিচে চলে যায়, সিঙ্কস, রাইট? আচ্ছা, তাহলে এটা কি প্রপার্টি? কেমিক্যাল না ফিজিক্যাল? Number 3, B. During digestion, starch reacts with water. আমরা যখন খাবার খাই, যে কোনো স্টার্চ পানির সাথে রিঅ্যাক্ট করে সুগার ফর্ম করে পেটে, রাইট? এটা কি কেমিক্যাল না ফিজিক্যাল? দেখো একজনও এই পোস্ট ফর্মুলাতে যাও নাই। Suzy, answer the C. Isn't it? So this is why আগে physical properties টাকে সেটা কি তুমি বুঝছো, chemical properties টা কি তুমি সেটা বুঝতে পারছো? প্রথমে তোমাকে যে ইনফরমেশনটা দিছে ওটাকে আগে মানে কালেক্ট করে অর্গানাইজ করে অ্যানালাইজ করো। ফিজিক্যাল প্রপার্টিজ কি কি, কেমিক্যাল প্রপার্টিজ কি, আগে সেটা ডেফিনেশন দাও, সেটা ডেফিনেশনটাকে মাথায় ঢুকাও, এরপরে তুমি এটাকে সলভ করো। কোশ্চেন A, প্রথমটা, it normally freezes at 0 degree Celsius. যারা কেমিক্যাল প্রপার্টিজ বলেছো তাদেরকে বলছি। এখানে আমি অন্য কোনো কেমিক্যাল মিলাইছি? মিলাই নাই। আমি কি করছি? ওর ফিজিক্যাল যে অ্যাপিয়ারেন্সটা আছে ওটাকে চেঞ্জ করার ব্যবস্থা করছি। কিভাবে? ও লিকুইড ছিল, ওটাকে যদি আমি আবার একটু কম টেম্পারেচারে নিয়ে যাই, তাহলে ও কি হয়েছে? বরফ হয়ে গেছে। এটা তো ফিজিক্যাল প্রপার্টিজ, ঠিক না? কেমিক্যাল তো না। তার মানে কি? দিস ইজ আ ফিজিক্যাল প্রপার্টিজ। নাম্বার বি, যারা পুরুষ কাটো এটা ঠিক করো। আচ্ছা, নাম্বার বি, it normally is useful for putting out fires. আগুন লাগছে, পানি দিলাম, আগুন নিভে গেল। এখানে কোনো কেমিক্যাল রিঅ্যাকশন করতেছি না। এখানে আমি কি করতেছি? পানির একটা ফিজিক্যাল প্রপার্টিজ হচ্ছে যে ও লিকুইড ফর্মে থাকে এবং যখন কোনো আগুন বা গরম ইয়াতে দাও, ওটার টেম্পারেচারটাকে নিচে নামাই দিতে পারে। কিন্তু এখানে কোনো মানে ইটস নট আ কেমিক্যাল রিঅ্যাকশন, ইট ইজ ইন আ লিকুইড ফর্ম। আমি দিচ্ছি, ও হেল্প করতেছে আগুনটাকে নিভে দিতে। আমি কোনো কেমিক্যাল রিঅ্যাকশন দিচ্ছি না, আমি এখানে পানির সাথে আরেকটা জিনিস মিলাচ্ছি না, মিলানোর কিছু একটা হচ্ছে তাকে, রাইট? তাহলে এটা কি প্রপার্টি? ফিজিক্যাল প্রপার্টি। সি, আমি প্রিটি শিওর সবাই এটা পারছো। একটা কর্ক পানিতে ফেললে এটা ভাসবে, কারণ এটার ওয়েট কম, কিন্তু একটা মেটালের ওয়েট পানি থেকে বেশি থাকে, এই জন্য এটা নিচে চলে যায়, ডাউন করে বা সিঙ্ক করে, রাইট? এই জন্য এটা ফিজিক্যাল প্রপার্টি। ডি, ডিউরিং ডাইজেশন, আমি যখন ডাইজেস্ট করি তখন স্টার্চের সাথে পেটের মধ্যে স্টার্চের সাথে পানি মিলে ওটা সুগার ফর্ম করে।
দেখি ডেফিনেটলি কেমিক্যাল প্রপার্টি আমি এখানে কিছু মিলাচ্ছি and now you should be thinking about it কি বস্তু check করা okay so this was a very simple one moving on to states of matter আরেকটা খুব সিম্পল জিনিস অথবা অনেকেই করছো আগে সলিড কি লিকুইড কি গ্যাস কি অ্যাকচুয়ালি এটা তোমরা জানো রাইট সলিডের একটা ডেফিনেট শেপ থাকে একটা ভলিউম থাকে লিকুইডের একটা ভলিউম থাকে কিন্তু কোনো শেপ থাকে না তুমি ওখানে যেটার মধ্যে রাখবা সেটা শেপ ও ধারণ করবে ঠিক সেম ভাবে হচ্ছে কি গ্যাসের আবার কোনো ডেফিনেট ভলিউমও থাকে না কোনো ডেফিনেট শেপও থাকে না তুমি যে কন্টেনারে রাখো ওই কন্টেনারের আকার ও ধারণ রাইট আচ্ছা the last thing is changes of state মানে বেসিক্যালি আমি এক স্টেট থেকে আরেক স্টেটে যখন যাই সেখানে একটা ব্যাপার আসে হয় আমি এটাকে হিট করি অথবা আমি এটা টেম্পারেচার কমাই দেই কিছু একটা করি ওইটার একটা আলাদা নাম আছে ওকে আই এম প্রিটি শিওর তোমরা অলরেডি স্টেটস অফ ম্যাটার আগে করেছো বাট কয়েকটা জিনিস হয়তো তোমরা আগে করো না সেটা আজকে তোমরা করবা যেমন সলিড লিকুইড গ্যাস আমি একটা থেকে আরেকটা স্টেটে যখন চেঞ্জ করি তখন তাকে আমি কি বলি এটা তোমরা লেখো সবাই ইজি হবে সলিড লিকুইড গ্যাস আমি এখন সলিড থেকে লিকুইডে যাই তার মানে কি আমি কি করতেছি আমি ওকে মেল্ট করতেছি ঠিক না সলিডকে আমি হিট করে ওটাকে আমি লিকুইড বানাচ্ছি তার মানে টেম্পারেচার আমি কমাই দিচ্ছি বরফের টুকরা হবে আমি তাকে হিট করে তার টেম্পারেচার কমাই দিচ্ছি তখন সে লিকুইড হয়ে যাচ্ছে আবার এই লিকুইডটাকে যদি আমি আরো হিট করি তখন ও গ্যাস হয়ে যাবে এবং এই প্রসেসটার নাম হচ্ছে ভ্যাপোরাইজেশন তখন এই যে আমি যদি একটা পাত্রের মধ্যে পানি নিয়ে যে হিট করি তখন দেখবো যে উপরে ভ্যাপর বের হচ্ছে ঠিক না এটা কি দিস ইজ দ্য আমি গ্যাস ফর্মে চলে যাচ্ছি দ্যাট ইজ ভ্যাপোরাইজেশন আবার এই গ্যাসকে যদি আমি আবার লিকুইড ফর্মে ব্যাক করতে চাই তখন সেটার একটা নাম আছে তখন আমি কি করতেছি গ্যাসটাকে কালেক্ট করে আমি আবার লিকুইডে নিয়ে যাচ্ছি লিকুইড ফর্মে দ্যাট থিং ইজ কল্ড কনডেনসেশন লিকুইড থেকে আমি যখন আবার সলিডে যাচ্ছি কি করতেছি আমি এটাকে ফ্রিজ করছি টেম্পারেচার নামায় দিচ্ছি দ্যাট ইজ কল্ড ফ্রিজিং রাইট ফ্রিজিং আচ্ছা আমি কিন্তু চাইলে ডাইরেক্ট এই সলিড থেকে গ্যাসে ডাইরেক্ট চলে যাব সেটার একটা নাম আছে স্টেট চেঞ্জটার স্টেটটার একটা নাম আছে চেঞ্জেসটার একটা নাম আছে সেটার নাম হচ্ছে সাবলাইমেশন আবার আমি গ্যাস থেকে ডিরেক্টলি আবার সলিডে চলে আসতে পারবো সেটার নাম হচ্ছে ডেপোজিশন ওকে একটু উঠা করো খাতা ইট ইজ ইম্পর্টেন্ট এন্ড ইউ মাস্ট নো ইট বাস আমি স্লাইড মডেল দিয়ে দেখতে পাবো স্টিল খাতা নোট রাখা হবে অলওয়েজ হেল্প মি কয়েকটা আছে কয়েকটা টার্মস আছে এই টার্মগুলো ইউ শুড নো প্রথমে হচ্ছে যে সায়েন্টিফিক মেথড কি আমরা যে কোনো একটা জিনিস এক্সপেরিমেন্ট করি বা নলেজ গ্যাদার করার জন্য আমরা সার্টেন কিছু এক্সপেরিমেন্টেশন করি রাইট এক্সপেরিমেন্টেশন থেকে আমরা একটা সার্টেন অবজারভেশন পাই রাইট এই যে এক্সপেরিমেন্টেশনটা এটাকে বলা হয় সায়েন্টিফিক মেথড ওকে হাইপোথেসিস জিনিসটা কি আমি যখন একটা এক্সপেরিমেন্ট করি তার আগে থেকে এটার ব্যাপারে একটু পড়াশোনা করে আমি আমার মাথায় মনে একটা রাখি যাচ্ছে এইটা মনে হয় এই জিনিসটার সাথে এটা মিলাইলে খুব সম্ভবত এই জিনিসটা হবে যেটা আমি মাথায় ধরে রাখছি যেটা হইতে পারে ওটাকে আমি লিখে দেব এটাকে বলে হাইপোথেসিস কিন্তু আমরা সায়েন্টিস্ট যারা আছি সবাই আমরা একটু চোর আছি সেটা হচ্ছে কি প্রথমে একটা লিখে যখন এক্সপেরিমেন্ট করার পর দেখি না মিলে নেই তখন আবার কি করি ওই জায়গাটা অমিট করে এই জায়গাটা বসে
is called the hypothesis. Scientific theory হচ্ছে কি সোজা হিসাব মানে একটা এক্সপেরিমেন্ট যখন ওয়াইডলি হয় তখন বিভিন্ন রিসার্চ বের হয় এটা রিলেটেড এবং ওখান থেকে আমরা অনেক কিছু ইন জেনারেল জানতে পারি। সো এই যে থিওরিটা যখন পাবলিশ হয়, এই যে মানে যে অবজারভেশনগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে পাচ্ছি এবং এটা যখন আমরা এটাকে স্প্রেড আউট করি, সেটাই হচ্ছে যে সায়েন্টিফিক থিওরি। যেমন ফর এক্সাম্পল আমরা কিভাবে জানি যে হাইড্রোজেন আর ওয়াটার, হাইড্রোজেন আর অক্সিজেন মিলাইলে পানি হয়, কেমনে জানি? সবাই জানে এটা, ঠিক না? মোটামুটি একটা স্টুডেন্ট 7+5, 6, 7 এ যারা পড়ে সবাই জানে হাইড্রোজেন আর অক্সিজেন মিলাইলে পানি হয়, রাইট? কিভাবে জানছি? এটা নিয়ে রিসার্চ হয়েছে, ওয়াইডলি একটা রিসার্চ হয়েছে এবং আমরা সবাই এটা নিয়ে পড়াই, পড়তে রিসার্চ করা, দ্যাট ইজ বেসিক্যালি সায়েন্টিফিক। ওকে, তো একটা জিনিস মাথায় রাখবো আমরা, স্পেশালি ইন কেমিস্ট্রি, যখনই আমরা কোনো নাম্বারস নিয়ে কথা বলছি, especially when we are trying to measure something, please always put the unit. Sorry, it's like that but always numberer পিছনে ইউনিটটা থাকে। ইউনিট দেখলে I can actually understand that এটা কি, এটা কিসের অ্যামাউন্ট। Always put the unit. Okay, যেমন কিলোগ্রাম, এটা I think you guys already know. Massের জন্য আমরা কিলোগ্রাম বা গ্রাম ইউজ করি, লেন্থের জন্য আমরা মিটার ইউজ করি, টেম্পারেচারের জন্য ক্যালভিন ইউজ করি বা ডিগ্রি সেলসিয়াস ইউজ করি, টাইমের জন্য সেকেন্ড, মিনিট অথবা আওয়ার ইউজ করি। এই জিনিসগুলোকে জাস্ট লুক ইনটু ইট, আই এম প্রিটি শিওর তোমরা অলরেডি জানো, কিন্তু একটা জিনিস তোমাদের জানতেই হবে, সেটা হচ্ছে যে ক্যালিব্রেশন। কোথা থেকে মানে কিসের থেকে কি কনভার্ট করলে কিভাবে করতে হয় সেটাই এখানে। যেমন এই স্লাইডটা ডেফিনেটলি ইউ উইল গেট ইট, আমি একটু বলে দিই। যেমন কিলোগ্রাম থেকে আমি যদি পাউন্ডে যেতে চাই, আমি কিভাবে যাব? প্রথমে আমার জানতে হবে যে 1 পাউন্ডে কত কিলোগ্রাম, 1 পাউন্ডে কত গ্রাম, এগুলো আমার সব জানতে হবে, রাইট? এখানে এক্সাম্পলস গুলো দেওয়া আছে, ইউ হ্যাভ টু নো দেম। কিলোগ্রাম থেকে গ্রামস, গ্রামস থেকে পাউন্ড, পাউন্ড থেকে আবার কিলোগ্রামস, তারপরে লেন্থের ক্ষেত্রে মিটার থেকে ইয়ার্ড, ইয়ার্ড থেকে ইঞ্চেস, আর মিটার থেকে ইঞ্চেস, কোথায় কতটুকু, 1 ফিটে 1 ফুটে কত মিটার, এই যে কনভার্সন গুলো, দিস ইউ হ্যাভ টু। এটা আসলে আলাদা করে পড়া দেওয়ার কিছু নাই, জাস্ট লুক ইনটু ইট, জাস্ট লার্ন ইট ফ্রম দিস লাইনস। ওকে, এবার আসি আনসার। অলওয়েজ রিমেম্বার ওয়ান থিং, তুমি যখন একটা জিনিস মেজার করছো, যে ডিজিটাল স্কেলে তুমি মেজার করবা, লাস্টের যে ডিজিটটা আছে ওই ডিজিটটা অলওয়েজ আনসার্টেন। আনসার্টেন মানে কি? মানে হচ্ছে ওই যে নাম্বারটা ওটার কোনো ভ্যালিড নাম্বার না, ওটাকে আনসার্টেন হিসেবেই রাখতে হবে। ওইটা 1 হইতে পারে, 7 হইতে পারে, 9 হইতে পারে, যে কোনো কিছু নাম্বার হইতে পারে, কিন্তু ইট ডিপেন্ডস। একটা জিনিস খেয়াল করবা যে এইখানে দুইটা যে স্কেল আছে, দুটার মধ্যে একটা নিকেল দেওয়া আছে, রাইট? এই নিকেলটা আমি যখন এটাতে মেজার করেছি, এটাতে 3 ডিজিট, রেসিভার বেসের পরে 2 ডিজিট, সেটা হচ্ছে কি 2.53 আমাকে একটা রিডিং দিয়েছে, রাইট? আর আমি যখন একটা আরো বড় অ্যানালিটিক্যাল একটা স্কেলে যখন এটাকে ওয়েট করছি, তখন ইটস 2.5271, রাইট? তার মানে কি এই আমাকে আরো প্রিসাইজ একটা মেজারমেন্ট দিচ্ছে, রাইট? So last digit is always uncertain. Sorry. Last digit is always uncertain. যেমন আমি এইটাতে দেখতে পাচ্ছি 2.53 দিছে, কিন্তু আমি যখন অ্যানালিটিক্যাল দিলাম এটাতে 2.52 দেখাচ্ছে, কিন্তু এখানে 3 কেন দিছে জানো? কারণ এই যে 2 এর উপরে তো 7 আছে। সো ওকে, লাস্ট ডিজিটটাকে রাউন্ড অফ করে এই ইয়াটা লাস্ট ডিজিটটাকে রাউন্ড অফ করে দেখাচ্ছে। ঠিক সেম ভাবে এই যে ব্যালেন্সটা আছে, এটাতে লাস্ট ডিজিটটা হচ্ছে 1, ও কিন্তু এটাকে
রাউন্ড অফ করে দিছে। সম্ভবত আমি যদি ডেসিমেল প্লেসের পরে যদি 6 বা 7 ডিজিটের একটা ব্যালেন্স আনতাম, ওখানে হয়তো এই 1 এর পরে কি আছে সেটা দেখা যাবে। সো রাউন্ড অফ করে আমাকে অলওয়েজ দ্য লাস্ট ডিজিট ইজ আনসার্টেন। ক্লিয়ার? এবার আসি সিগনিফিকেন্ট ফিগারস। সিগনিফিকেন্ট ফিগারস বেসিক্যালি কি বলবো, সিগনিফিকেন্ট ফিগারস আমরা বেসিক্যালি ধরি হচ্ছে গিয়ে জাস্ট টু নো যে কোন নাম্বারস গুলো ইম্পর্টেন্ট, কোনগুলো ইম্পর্টেন্ট না, কোন নাম্বারস গুলোকে আমি সিগনিফিকেন্ট হিসেবে কাউন্ট করব, কোন নাম্বারগুলোকে আমি সিগনিফিকেন্ট হিসেবে কাউন্ট করব। সো ইউ হ্যাভ টু নো হুইচ আর সিগনিফিকেন্ট এন্ড হুইচ আর নট। এখানে অনেকগুলো রুলস আছে, এই রুলস গুলো তোমাদেরকে এখন জানতে হবে। নাম্বার 1 ইজ নন জিরো ইন্টিজার্স। যদি একটা নাম্বারের ক্ষেত্রে কোনো জিরোস না থাকে, রাইট হিয়ার, নন জিরো ইন্টিজার্স এর যদি কোনো জিরো না থাকে মাঝখানে, পিছনে, সামনে কোথাও, তাহলে ওইখানে সবগুলো নাম্বারই সিগনিফিকেন্ট, সবগুলো নাম্বারই ইম্পর্টেন্ট। যেমন এখানে ফার্স্ট एग्जांपल দেওয়া আছে 3456, 3456, এখানে 4টা ডিজিট আছে, রাইট? এই 4টা ডিজিটই সিগনিফিকেন্ট। তারপরের एग्जांपलটা আছে 7.35, এই 7.35 এর সবগুলো ডিজিটই সিগনিফিকেন্ট। কেন? আমরা এটা 3 সিগনিফিকেন্ট ফিগার। কেন? রিজনটা কি? কারণ এখানে কোনো জিরো নাই। Does that make sense? When I say all the numbers, all are significant. আচ্ছা, now zeros এর ক্ষেত্রে কি হচ্ছে? লিডিং zeros, শুরুর দিকে যদি কোনো জিরো থাকে, অলওয়েজ রিমেম্বার শুরুর দিকের জিরোগুলো কখনো সিগনিফিকেন্ট ফিগার হিসাবে কনসিডার করা যাবে না। এই নাম্বারগুলো ইউজুয়ালি ছোট হয়ে থাকে এবং যেখান থেকে নাম্বার স্টার্ট হয় সেখান থেকে দে আর সিগনিফিকেন্ট। যেমন 0.0392, এই নাম্বারটার শুরুতে দুটো জিরো আছে, এখানে একটা ডেসিমাল প্লেসও আছে। যদি আমি ডেসিমাল প্লেসটা উঠায়ও দেই, তাও এই সামনের জিরোসগুলো সিগনিফিকেন্ট না। Does that make sense? ডেসিমাল প্লেস আছে, স্টিল এই জিরোসগুলো সিগনিফিকেন্ট হবে না, and they are only 392 are significant. 3 significant অথবা 3 significant figures. Is that clear? Moving on, trailing zeros. Trailing zeros এর ক্ষেত্রেও যদি কোনো ডেসিমাল প্লেস না থাকে, যেমন 3700, যদি কোনো সিগনিফিকেন্ট ফিগার যদি কোনো ডেসিমাল প্লেস না থাকে, তাহলে ট্রেইলিং জিরোস মানে লাস্টের জিরোগুলো সিগনিফিকেন্ট হবে না। যদি ডেসিমাল প্লেস থাকে তাহলে অবশ্যই সিগনিফিকেন্ট হবে। যেমন 140.00, অফ কোর্স এই লাস্টে তখন এই যে ট্রেইলিং যে মানে লাস্টের যে জিরোগুলো আছে তখন তারা সিগনিফিকেন্ট হবে, তখন এই 5টা ডিজিটই সিগনিফিকেন্ট। ওকে, ক্যাপটিভ জিরো মানে মাঝখানে দুইটা নাম্বার, যেমন 101, 1001, 2002, মানে কি প্রথমে আর শেষে দুটো নাম্বার আছে, মাঝখানে জিরোস আছে। যদি দ্যাট ইজ দ্য কেস, তাহলে সবগুলো নাম্বার সিগনিফিকেন্ট ফিগার হবে। ক্লিয়ার? বুঝতে পারছি? বলো দেখি কি বুঝছো? গুড।
Done. Number 1, 0.04556. How many significant figures? Sorry? 4. Nora? Anyone have a different number? 3? 3? Okay. Any other numbers? Okay, good. Dispute হয়ে গেল 3 আর 4 তাহলে কোনটা হবে? কেন 4 আর কেন 3? প্রথমে শুরুতেই বলেছি যদি লিডিং 0 থাকে, লিডিং জিরোস আর নেভার সিগনিফিক্যান্ট। কিন্তু এই ক্ষেত্রে আবার আমার একটা ট্রেলিং 0 আছে। ট্রেলিং 0তে যদি ডেসিমেল প্লেস থাকে তাহলে লাস্টের 0টা সিগনিফিক্যান্ট হবে। তাহলে আমার এই ক্ষেত্রে কি আছে? প্রথমে লিডিং 0 আছে দুইটা, ডেফিনেটলি দুইটাকে আমি সিগনিফিক্যান্ট করতে পারবো না, কিন্তু ডেসিমেল প্লেস কিন্তু আছে। তাহলে এই 0টাকে কি বাদ দিতে পারবো? নো। তাহলে কয়টা সিগনিফিক্যান্ট ফিগার হবে? 4 4 5 5 0 এই চারটা সিগনিফিক্যান্ট ফিগার। সো 4 সিগনিফিক্যান্ট ফিগার। গুড। Second one, 100 100 sorry 3 একটা 3 ওকে। কেন 3 কেন 1 বলেন কেন? নাম্বার ফর 0 সেটা ট্রেলিং হিসেবে হতে পারে। ওকে, ট্রেলিং 0 এ যদি ডেসিমেল প্লেস থাকে তাহলে সবগুলো সিগনিফিক্যান্ট, যদি ডেসিমেল প্লেস না থাকে তাহলে শুধু ইন্টিজারস গুলো সিগনিফিক্যান্ট। সেই ক্ষেত্রে কয়টা? how many? 1 significant figure. Good. Next 101.05 5 anyone 3? No? Yeah, no. Okay. 4 কেন? ডিসিমেলের পরে কি আছে? 0 আছে। আচ্ছা, যখন এটাকে আমি বেসিক্যালি বলছি হচ্ছে কি 10105 রাইট, ডেসিমেল প্লেস আছে, কিন্তু এটাকে আমি বলি হচ্ছে কি ক্যাপটিভ 0। যখন আমার নাম্বারস প্রথমে আসে সে নাম্বারস থাকবে এবং মাঝখানে 0 থাকবে, সেগুলো হচ্ছে কি আমার ক্যাপটিভ 0। ক্যাপটিভ 0 এর ক্ষেত্রে সবগুলো সিগনিফিক্যান্ট হবে, রাইট? The fourth one 350.0 sorry 3 okay 3 কেন? স্যার ফার্স্ট 350 এরপর 10 আছে। ওকে, যদি আমার ডেসিমেল প্লেস থাকে এবং লাস্টে যদি 0 থাকে সেই ক্ষেত্রে আমার সবগুলোই সিগনিফিক্যান্ট ফিগার, সেই ক্ষেত্রে 4 not 3। ওকে, ডেসিমেল প্লেস আছে এবং জিরোসও আছে, therefore 4। একটু কনফিউজিং, ঠিক না? কিন্তু if you just look into these two slides একটু যদি বোঝার চেষ্টা করো তাহলে আর কনফিউশন হবে না। সোজা হিসাব, যদি সব ইন্টিজার থাকে, সব নাম্বারস থাকে, 0 বাদ দিয়ে সব সিগনিফিক্যান্ট। যদি শুরুর দিকে ডেসিমেল থাকে তার যাই থাকে শুরুর দিকে যদি 0 থাকে তাহলে শুধু ইন্টিজার মানে নাম্বারস গুলো সিগনিফিক্যান্ট হবে, জিরোস গুলো সিগনিফিক্যান্ট হবে না। আর যদি লাস্টের দিকে জিরোস থাকে সেই ক্ষেত্রে যদি ডেসিমেল না থাকে তাহলে লাস্টের 0 সিগনিফিক্যান্ট না, আর যদি ডেসিমেল থাকে তাহলে সবগুলো নাম্বারই সিগনিফিক্যান্ট। ক্যাপটিভ 0 মানে সামনে নাম্বার পিছনে নাম্বার মানে ডিজিট আর মাঝখানে জিরোস আছে, তাহলে সবগুলোই সিগনিফিক্যান্ট হবে। দ্যাট ইজ বেসিক্যালি দ্য থিং। এখানে খুব সিম্পল কিছু ফ্যাক্টর আছে, আই ডোন্ট থিংক ইউ নিড देम। এখানে কিছু প্র্যাকটিস আছে, আমি স্লাইড দিয়ে দিব, তোমরা একটু বোঝার চেষ্টা করো। ভেরি সিম্পল। And with that note, I think chapter 1 is